মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম, সূর্যটা তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। একটা অদ্ভুত সুন্দর কমলা আর গোলাপি আভা চারদিকে। হুম। গ্যালারি ভর্তি প্রায় 50,000 দর্শক, কিন্তু এত লোক, অথচ পিন পড়লেও যেন শব্দ শোনা যায়। কি ভীষণ টেনশন! হ্যাঁ, আর শুধু তো মাঠের দর্শক নয়, টিভির পর্দায় চোখ রাখা আরও কোটি কোটি মানুষ। সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে, এই যে 50 বছরের অপেক্ষা, এটা কি আজ শেষ হবে? ভারতীয় মহিলা ক্রিকেট দল কি পারবে বিশ্বকাপটা আনতে? এই 50 বছরের যাত্রাটা সত্যি কম লম্বা নয়। কত আশা, কতবার কাছে এসেও ফিরে যাওয়া। ঠিক, ফাইনালে ওঠা হয়েছে, সেমিফাইনালে স্বপ্ন ভেঙেছে, কিন্তু আজকের ফাইনালের আগে দলের বডি ল্যাঙ্গুয়েজে, সমর্থকদের প্রত্যাশায় কেমন যেন একটা অন্যরকম জেদ ছিল, তাই না? একদম। 1973 সালে প্রথম মহিলা বিশ্বকাপ হওয়ার পর থেকে ভারত তো অনেকবারই শক্তিশালী দল হিসেবে গেছে, কিন্তু শেষ হাসিটা আর হাসা হয়নি। তাই ডিওয়াই পাতিলের এই ফাইনালটা শুধু একটা ম্যাচ ছিল না। এটা ছিল কয়েক প্রজন্মের জমে থাকা স্বপ্ন, আবেগ, একটা আত্মপরিচয়ের লড়াই। ঠিক তাই। এটা আছে, সেটা শুধু স্কোরকার্ড নয় আসলে। হ্যাঁ, সেটা সেই মুহূর্তগুলো, খেলোয়াড়দের মনের অবস্থা, এই জয়ের আসল মানেটা তুলে ধরে। আমাদের লক্ষ্য হবে এই অবিশ্বাস্য জয়ের কারণগুলো খোঁজা। ভারত কোথায় এগিয়ে গেল, কোন খেলোয়াড়ের পারফরম্যান্স ম্যাচের মোড় ঘোরালো। আর এই সাফল্য ভারতীয় খেলাধুলোয় কী প্রভাব ফেলবে সেটাও দেখা দরকার। তাহলে চলুন শুরু করা যাক ফাইনালের সেই দিনটা দিয়ে। অধ্যায় 1, স্বপ্নের সূচনা। আচ্ছা। ফাইনালে ভারতের সামনে ছিল দক্ষিণ আফ্রিকা, টুর্নামেন্টের অন্যতম সেরা দল। টস জিতলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর আর নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ডিওয়াই পাটিলের উইকেটে রান তাড়া করা কিন্তু কঠিন হতে পারে, বিশেষ করে ফাইনালের চাপে। সেটাই তো, এই সিদ্ধান্তটা কি শুরুতেই একটা বেশ সাহসী পদক্ষেপ বলা চলে ফাইনালের মতো মঞ্চে? অবশ্যই সাহসী সিদ্ধান্ত। ফাইনালে চাপ সামলে আগে ব্যাট করে একটা বড় স্কোর করা, এটা সবসময়ই একটা চ্যালেঞ্জ। তবে আমার মনে হয় এটা শুধু পিচ বা পরিস্থিতি বিচার করে নয়। তাহলে এটা ছিল একটা মানসিকতার ব্যাপার। ভারত যেন শুরু থেকেই বুঝিয়ে দিতে চাইছিল যে তারা পজিটিভ ক্রিকেট খেলবে, প্রতিপক্ষকে চাপে ফেলবে, নিজেরা চাপে পড়বে না। এই সিদ্ধান্তটাই তাদের অ্যাগ্রেসিভ মনোভাবের প্রথম ইঙ্গিত ছিল। একদম। আর সেই অ্যাগ্রেশনের ঝলক দেখা গেল একেবারে প্রথম বলে। ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা আর স্মৃতি মান্ধানা যখন ক্রিজে এলেন, গ্যালারির উত্তেজনা তখন তুঙ্গে। হ্যাঁ, দুজনের স্টাইল কিন্তু একদম আলাদা। শেফালি মারকুটে, স্মৃতি ক্লাসিক। প্রথম বল আর শেফালি কাভারের ওপর দিয়ে কি দারুণ একটা শট খেললেন 4। এই শুরুটা কতটা গুরুত্বপূর্ণ ছিল ভারতের ইনিংসের জন্য? ভীষণ, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম বলের বাউন্ডারি শুধু 4টে রান দেয় না, এটা পুরো ড্রেসিং রুমের নার্ভ শান্ত করে দেয়, বোলারের মনোবলে ধাক্কা দেয় আর ব্যাটসম্যানের কনফিডেন্স বাড়িয়ে দেয়। এটা একটা স্টেটমেন্ট ছিল যে আমরা ভয় পাচ্ছি না। ঠিক তাই, আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব। এটা দক্ষিণ আফ্রিকার বোলারদের শুরুতে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। অধ্যায় 2, শেফালির ব্যাটিং ঝড়। এরপর শেফালি ভার্মা যা করলেন সেটাকে শুধু আগ্রাসী বললে বোধহয় কম বলা হবে। মানে রীতিমতো তাণ্ডব যাকে বলে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর। উফ! একের পর এক বাউন্ডারি, বড় শট দেখে মনে হচ্ছিল যেন অন্য কোনো পিচে ব্যাট করছেন। তার ৮৭ রানের ইনিংসটা, এটাই তো ভারতের বড় স্কোরের ভিত্তা গড়ে দিল। একদম ভিত গড়ে দিয়েছিল। শেফালির ব্যাটিংয়ের সবচেয়ে বড় দিক ছিল ওর নির্ভীকতা। কোনো বোলারকেই সেটেল হতে দেননি। পাওয়ার প্লের পুরো ফায়দা তুলেছেন। হ্যাঁ, পাওয়ার প্লে তো বটেই, ফিল্ড রেস্ট্রিকশন উঠে যাওয়ার পরেও রানের গতি কমাননি। তবে এটা শুধু মার কাটারি ব্যাটিং ছিল না, এর মধ্যে একটা হিসেবও ছিল। ও জানতো ফাইনালের শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারলে অর্ধেক কাজ হয়ে যায়। ৮৭ রানের এই ইনিংসটা শুধু রান তোলেনি, দক্ষিণ আফ্রিকার বোলিং প্ল্যানকেও ঘেঁটে দিয়েছিল। ঠিক। আর শেফালি যখন এরকম ঝড় তুলছেন, তখন অন্য প্রান্তে স্মৃতির ভূমিকাটাও কিন্তু কম ছিল না। হ্যাঁ, স্মৃতি মান্ধানা একটু ধরে খেলে শেফালিকে স্ট্রাইক দিচ্ছিলেন, স্কোরবোর্ড সচল রাখছিলেন। এই জুটিটা দারুণ একটা প্ল্যাটফর্ম দিয়েছিল। ঠিক তাই, ভালো পার্টনারশিপের জন্য দুজনকেই একরকম অ্যাগ্রেসিভ হতে হয় না। স্মৃতির অ্যাঙ্কারের ভূমিকাটা শেফালিকে আরও খোলা মনে খেলতে সাহায্য করেছিল। শেফালি আউট হওয়ার পর এলেন দীপ্তি শর্মা, তার ভূমিকাটা ছিল অন্যরকম। হ্যাঁ, দীপ্তিকে একদিকে রানের গতি ধরে রাখতে হয়েছে, আবার উইকেটও বাঁচাতে হয়েছে। দীপ্তি ইনিংসটা হয়তো শেফালির মতো বিস্ফোরক ছিল না,
কিন্তু দলের জন্য খুব দরকারি ছিল। আর একদম শেষে অধিনায়ক হারমনপ্রীত নিজে আর জেমিমা রড্রিগেজ কিছু দরকারি রান যোগ করেন। এই ক্যামিওগুলো ভারতের স্কোরকে প্রায় ৩০০-র কাছে নিয়ে গেল। হ্যাঁ, শেষ পর্যন্ত ভারত থামল ২৯৮ রানে ৭ উইকেটে। মহিলাদের বিশ্বকাপের ফাইনালে এই স্কোরটা মানে কতটা চ্যালেঞ্জিং? বিশাল স্কোর। মহিলাদের ওয়ানডেতে ৩০০ রানের কাছাকাছি তাড়া করে জেতা এমনিতেই কঠিন। আর সেটা যদি বিশ্বকাপের ফাইনাল হয় তাহলে চাপটা আরও কয়েক গুণ বেড়ে যায়। এই রানের পাহাড়টা দক্ষিণ আফ্রিকার সামনে শুধু একটা টার্গেট রাখেনি, তাদের ওপর একটা বিরাট সাইকোলজিক্যাল চাপও তৈরি করেছিল। ড্রেসিং রুম থেকেই তারা হয়তো কিছুটা পিছিয়ে পড়েছিল। হ্যাঁ, এই স্কোরটা গড়ার পথে শুধু শেফালির ঝড় নয়, মিডল অর্ডারে দীপ্তির স্থিতি, লোয়ার অর্ডারের কন্ট্রিবিউশন সব মিলিয়ে একটা কমপ্লিট টিম ব্যাটিং পারফরমেন্স ছিল। অধ্যায় ৩, প্রতিপক্ষের লড়াই। ২৯৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা কিন্তু শুরুটা খারাপ করেনি। বিশেষ করে তাদের তারকা ওপেনার লরা উলভার্ট অসাধারণ ব্যাট করছিলেন। লরা উলভার্টের ইনিংসটা মানে এক কথায় অনবদ্য। ১০৪ রান। যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ দক্ষিণ আফ্রিকার আশা বেঁচে ছিল। ওর ব্যাটিংয়ে ক্লাস ছিল, পাওয়ার ছিল, আর ফাইনালের চাপ সামলানোর টেম্পারামেন্টও ছিল। একদম। একদিক থেকে উইকেট আগলে রেখে স্কোরবোর্ড সচল রেখেছিলেন, কিন্তু সমস্যাটা হচ্ছিল অন্য প্রান্তে। হ্যাঁ, এখানে ভারতীয় বোলাররা তাদের প্ল্যানটা দারুণভাবে কাজে লাগায়। বিশেষ করে নতুন বলে রেণুকা সিংয়ের নিয়ন্ত্রিত বোলিং আর মিডল ওভারে দীপ্তি শর্মার স্পিন। রেণুকা সিং শুরু থেকেই খুব টাইট লাইন লেন্থে বল করে রান আটকে রেখেছিল, ফলে অন্য প্রান্তের ব্যাটারদের উপর চাপ বাড়ছিল। আর দীপ্তি শর্মা, তার স্পিনের জাদু। হ্যাঁ, দীপ্তি তার ভ্যারিয়েশন দিয়ে নিয়মিত ব্রেক থ্রু এনে দিচ্ছিল। অভিজ্ঞ ম্যারিজন ক্যাপ, আনেকে বস, ক্লোই ট্রায়ন, উলভার্টের সঙ্গে যারা জুটি গড়ার চেষ্টা করেছিলেন, কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। দীপ্তির স্পিনটা সেদিন বোঝা খুব কঠিন হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের জন্য। একদম। তাহলে একদিকে উলভার্টের লড়াকু সেঞ্চুরি আর অন্যদিকে নিয়মিত উইকেট পতন, এই দুয়ের টানাপোড়েনেই ম্যাচটা এগোচ্ছিল। একটা সময় তো দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২৪৬ রানের ৯ উইকেট। ম্যাচটা তখনও বেশ ঝুলেছিল, তাই না? হ্যাঁ, ম্যাচটা তখনও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ উলভার্ট তখনও ক্রিজে ছিলেন আর শেষ উইকেটে ননকুলুলেকো মলাবা তাকে সঙ্গ দিচ্ছিলেন। রানের ব্যবধানটা বেশ বড় ছিল ঠিকই, কিন্তু ক্রিকেটে তো শেষ বল পর্যন্ত কিছু বলা যায় না। ওই পরিস্থিতিতে ভারতীয় দলের নার্ভের চরম পরীক্ষা ছিল। অবশ্যই। এক দুটো বড় ওভার এলে ম্যাচের রং বদলে যেতে পারত। দর্শকদের মধ্যেও তখন কি টেনশন। অধ্যায় ৪, শেষ মুহূর্তের যুদ্ধ। সত্যিই রুদ্ধশ্বাস পরিস্থিতি। প্রতিটি বল, প্রতিটি রান তখন মহামূল্যবান। গ্যালারির দর্শকরা প্রায় সবাই দাঁড়িয়ে পড়েছেন। উফ, সেই টেনশনটা ভাবা যায়। শেষ ওভারে বল করতে এলেন সেই দীপ্তি শর্মা, যিনি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, আবার বল হাতে উইকেটও নিয়েছেন। শেষ ওভারটা বল করার জন্য অধিনায়ক কেন তাকেই বেছে নিলেন, আপনার কি মনে হয়? দেখুন, দীপ্তি শর্মা সেই মুহূর্তে ভারতের সবচেয়ে অভিজ্ঞ এবং ডিপেন্ডেবল বোলারদের একজন ছিলেন। তিনি শুধু উইকেটই নিচ্ছিলেন না, রানও আটকাতে পারছিলেন। তার হাতে বল তুলে দেবার পেছনে অধিনায়কের যুক্তিটা পরিষ্কার। এমন চাপের মুহূর্তে একজন অভিজ্ঞ আর ঠান্ডা মাথার বোলারই ভরসা। দীপ্তির ভ্যারিয়েশন ছিল, তিনি পরিস্থিতি বুঝে বোলিংয়ের পেস, ফ্লাইট বদলাতে পারতেন। এটাই হয়তো হারমনপ্রীতকে ভরসা দিয়েছিল। আর দীপ্তি অধিনায়কের আস্থার মর্যাদা রাখলেন। ওভারের চতুর্থ বল, ননকুলুলেকো মলাবা বলটা তুলে মারলেন হাওয়ায়। লং অনে ফিল্ডার ছিলেন স্বয়ং অধিনায়ক হারমনপ্রীত কৌর। কি মোমেন্ট! তিনি একটুও ভুল করলেন না, অনায়াসে ক্যাচটা তালুবন্দী করলেন। কি অসাধারণ এক মুহূর্ত! যে অধিনায়ক ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন, তিনি ফিল্ডিংয়ে শেষ উইকেটটা নিলেন। ক্যাচটা ধরার সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম যেন ফেটে পড়ল গর্জনে। মাঠে খেলোয়াড়রা একে অপরের দিকে দৌড়ে গেলেন। কেউ হাসছেন, কেউ কাঁদছেন। আবেগ আর উল্লাসের এক অবিশ্বাস্য দৃশ্য। ভারত ৫২ রানে ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন। ৫০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল অবশেষে। অধ্যায় ৫, বিজয়ের উদযাপন। মাঠের ওই দৃশ্যগুলো সত্যি ভোলার নয়। হারমনপ্রীতের চোখে জল, শেফালির মুখে সেই হাসি, সবাই একে অপরকে জড়িয়ে ধরেছে। এটা শুধু একটা ক্রিকেট ম্যাচ জয় ছিল না,
না না, তার চেয়ে অনেক বেশি কিছু ছিল। সেই মুহূর্তে দীপ্তি শর্মার ওই কথাটা খুব মনে পড়ছে। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, এটা শুধু ক্রিকেট নয়, এটা আমাদের মেয়েদের গল্প। এই উক্তিটার মধ্যে অনেক গভীরতা আছে, তাই না? হ্যাঁ, এটা শুধু খেলার মাঠে জেতা একটা ট্রফির গল্প নয়, এটা দেশের লক্ষ লক্ষ মেয়ের লড়াই, তাদের স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন সত্যি করার গল্প। এই জয় তাদের সবার। সারা দেশ জুড়ে তখন উৎসব। শহর থেকে গ্রাম সবাই রাস্তায় নেমে এসেছে। বিসিসিআই দলের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করল। যদিও খেলোয়াড়দের কথায় বা শরীরী ভাষায় স্পষ্ট ছিল যে এই টাকার চেয়েও অনেক বড় প্রাপ্তি ছিল বিশ্বসেরার সম্মান আর দেশের মানুষের ভালোবাসা। অবশ্যই, তবে এই পুরস্কার ঘোষণাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা মহিলা ক্রিকেটের প্রতি বোর্ডের সমর্থন আর অঙ্গীকারের প্রতীক। একদম। কিন্তু সবচেয়ে বড় প্রভাবটা পড়েছে সামাজিক ক্ষেত্রে। এই জয়টা অসংখ্য মেয়ের মনে এই বিশ্বাসটা গেঁথে দিয়েছে যে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া যায়। মেয়েরাও পারে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে, আমরাও পারি। এই বার্তাটা ছড়িয়ে পড়েছে সবখানে। এটা ভবিষ্যতের জন্য একটা বিরাট বিনিয়োগ। ঠিক। অধ্যায় ৬, নেপথ্যের সংগ্রাম। এই যে বিশ্বজয়, এই যে উৎসব, এর পেছনে যে কত বছরের পরিশ্রম, কত ত্যাগ, কত লড়াই লুকিয়ে আছে, সেই গল্পগুলোও তো জানা দরকার। এই জয় তো একদিনে আসেনি। বিলকুল আসেনি। এই দলের বেশিরভাগ মেয়ের উঠে আসার পথটা একদম মসৃণ ছিল না। তারা এসেছে দেশের নানা প্রান্ত থেকে, কেউ হরিয়ানার গ্রাম থেকে, কেউ বাংলার ছোট শহর থেকে, কেউ মহারাষ্ট্রের মফস্বল থেকে। অনেকের পরিবারকে লড়াই করতে হয়েছে আর্থিক অনটনের সঙ্গে, সামাজিক বাধার সঙ্গে। আমরা এমন গল্পও শুনেছি যেখানে বাবা হয়তো নিজে সাইকেল বিক্রি করে মেয়ের ক্রিকেট কিট কিনে দিয়েছেন। ছোটবেলায় এলাকায় মেয়েদের খেলার সুযোগ ছিল না বলে চুল কেটে ছেলেদের দলে নাম লিখিয়ে খেলতে হয়েছিল। ভাবা যায়। আর হারমানপ্রীত কৌরের দীর্ঘদিনের স্বপ্ন ছিল দেশকে বিশ্বকাপ জেতানো। কত চড়াই উতরাই পেরিয়ে তিনি সেই লক্ষ্যে অবিচল থেকেছেন। দীপ্তি শর্মার ওই কথাটা, আমরা যে বল খেলি সেটাই আমাদের অস্ত্র, এর মধ্যেও তাদের লড়াইয়ের মানসিকতাটা ফুটে ওঠে। এই সংগ্রামগুলোই এই দলটার ডিএনএ তৈরি করেছে। তারা হারার আগে হারে না। মাঠে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, একে অপরের প্রতি সাপোর্ট, কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, এই সবই তাদের লড়াকু মানসিকতার প্রমাণ। তারা জানে শুধু প্রতিভা থাকলেই হয় না, তার সাথে দরকার কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর মেন্টাল টাফনেস। এই সব কিছুর মিশেলেই তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অধ্যায় ৭, নতুন ভোরের সূচনা। এরপর এলো সেই মুহূর্তটা যার জন্য এত অপেক্ষা। পোডিয়ামে উঠে অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে বিশ্বকাপ ট্রফি। চারদিকে তখন আলোর ঝলকানি, আতশবাজির রোশনায়, দর্শকদের জয়ধ্বনি। খেলোয়াড়দের চোখে জল, মুখে গর্বের হাসি। এই দৃশ্যটার প্রতীকী তাৎপর্য মানে কতটা গভীর! এর তাৎপর্য অপরিসীম। এটা শুধু একটা ট্রফি জয়ের ছবি নয়, এটা ভারতে মহিলা স্পোর্টসে একটা নতুন যুগের শুরু। যে দেশে এতদিন খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটকে মূলত পুরুষদের খেলা হিসাবে দেখা হতো, সেখানে দাঁড়িয়ে এই জয় একটা বিরাট বার্তা দেয়। এটা প্রমাণ করে যে সুযোগ আর সাপোর্ট পেলে মেয়েরা যে কোনো ক্ষেত্রেই সেরা হতে পারে। এই ছবিটা, হারমানপ্রীতের হাতে বিশ্বকাপ, এটা কি আগামী প্রজন্মের মেয়েদের জন্য একটা নতুন মাইলফলক তৈরি করল? যারা ভবিষ্যতে ক্রিকেট খেলতে আসবে, তাদের কাছে এটা একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে? অবশ্যই করবে। এখন যখন কোনো ছোট মেয়ে ব্যাট বা বল হাতে নেবে, তার সামনে একটা জীবন্ত উদাহরণ থাকবে। সে জানবে যে তার স্বপ্নটাও সত্যিই হতে পারে। এই জয়টা শুধু ক্রিকেট পিচের মধ্যে থাকবে না। না না, এটা সমাজে মেয়েদের অবস্থান, তাদের ক্ষমতা নিয়ে যে ধারণাগুলো আছে সেগুলোকে নাড়িয়ে দেবে। এটা আত্মবিশ্বাসের জয়, এটা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটা জোরালো স্টেটমেন্ট। অধ্যায় ৮, ভবিষ্যতের অঙ্গীকার। এত বড় একটা সাফল্যের পরেও কিন্তু দলের খেলোয়াড়রা মাটিতে পা রেখেছেন। তাদের কথায় বা সাক্ষাৎকারে কোথাও আত্মতুষ্টি ছাপ নেই, বরং তারা বলছেন, এটাই শেষ নয়, এটাই শুরু। এই মনোভাবটা কি বার্তা দেয়? এটাই তো চ্যাম্পিয়ন দলের মানসিকতা। তারা জানে যে শিখরে পৌঁছানোর চেয়েও শিখরে টিকে থাকাটা বেশি কঠিন। এই জয় তাদের খ্যাতি এনে দিয়েছে, সম্মান এনে দিয়েছে, কিন্তু একই সঙ্গে দায়িত্বও বাড়িয়ে দিয়েছে। তারা এখন শুধু ক্রিকেটার নন, তারা রোল মডেল, লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। ঠিক, তাই তাদের লক্ষ্য এখন থেমে যাওয়া নয়, বরং এই সাফল্যকে ভিত্তি করে আরও এগিয়ে যাওয়া, নতুন রেকর্ড গড়া
আর ভারতীয় মহিলা ক্রিকেটকে একটা স্থায়ী শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া। তাদেরই দায়িত্ববোধটা সত্যি প্রশংসার যোগ্য। তারা বুঝতে পারছে যে দেশের মানুষ তাদের উপর যে ভরসা রেখেছে, যে ভালোবাসা দিয়েছে, তার প্রতিদান দিতে হবে মাঠের পারফরম্যান্স দিয়ে। হ্যাঁ, আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখার একটা অঙ্গীকার যেন তাদের সবার চোখে মুখে। এবং এই অঙ্গীকার শুধু মাঠের পারফরম্যান্সে নয়, মাঠের বাইরের আচরণেরও। তারা যেভাবে এই জয়কে দেশের মেয়েদের উৎসর্গ করেছে, যেভাবে তাদের লড়াইয়ের গল্পগুলো সামনে এনেছে, সেটাও তাদের পরিণত মানসিকতার পরিচয় দেয়। তারা জানে তাদের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটা একটা সমষ্টিগত উত্তরণের প্রতীক। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলো আর তার পেছনের কথা। দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা যে ইতিহাস রচনা করেছে, তা নিঃসন্দেহে ভারতীয় খেলার ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এই জয় শুধু একটা খেলার জয় নয়, এটা ধৈর্য, পরিশ্রম, আত্মত্যাগ আর অদম্য ইচ্ছাশক্তির জয়। দলটার প্রতিটি সদস্য প্রমাণ করেছে যে স্বপ্ন দেখলে আর তার জন্য সবটা দিয়ে চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তাদের এই লড়াই বিশ্বজুড়ে সমস্ত মেয়েদের জন্য একটা অনুপ্রেরণা। তাদের এই জয় যেন বলছে, আমরা হার মানতে শিখিনি। একদম। আর এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের শ্রোতাদের ভাবনার জন্য। এই যে ঐতিহাসিক বিশ্বকাপ জয়, এটা কিভাবে ভারতে মহিলাদের খেলাধুলার সার্বিক চিত্রটাকে বদলে দিতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাধুলা বা জীবনের অন্য ক্ষেত্রগুলোতে যেখানে মেয়েরা এখনও বাধার সম্মুখীন হয়, সেখানে এই সাফল্য কতটা প্রভাব ফেলতে পারে বা নতুন কোনো পথের দিশা দেখাতে পারে? এটার প্রভাব শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ থাকবে না, এটা সমাজের গভীরে একটা পজিটিভ পরিবর্তন আনার ক্ষমতা রাখে। আশা করা যায় এই সাফল্য পরিকাঠামোর উন্নতি, তৃণমূল স্তরে প্রতিভা খোঁজা এবং সবচেয়ে বড় কথা, মানসিকতার পরিবর্তনে একটা অনুঘটক হিসাবে কাজ করবে। এটা সত্যি একটা নতুন অধ্যায়ের সূচনা।